आपकी আদালতে সামনার সম্পাদক সঞ্জয় রাউতের ওপর অভিযোগ হলো যে ইনি এনার লেখার মাধ্যমে বিষ ছড়ান। যখন আপনার সম্পাদনা পড়া হয়, আর আজকাল তো আপনি লিখছেন যে যদি কেউ ছোট্ট একটু বক্তব্য পেশ করে তার উপর কেস হয়ে যায়, হিসেব মতো তাহলে আপনার উপর তো প্রতিদিন কেস হতে দিন না, কেস হতে দিন না। যদি মানুষের মনে হয় যে আমার উপর কেস হওয়া উচিত তাহলে হতে দিন। হাজার হাজার কেস তো চলছে আমার উপর। 92-তে দাঙ্গা হয়েছিল মুম্বাইতে, তখন আমার উপর 160টা কেস চলছিল, কম করেও। আমার এডিটোরিয়ালস আমি লিখছিলাম, বলছিলাম সমস্ত কিছু। কেউ যদি আদালতে গিয়ে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চায় তাহলে সে করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সেটা হয়নি। মিথ্যেবাদী বলার তো সুযোগই পাওয়া যায় না। যেমন নবনীত রানা, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, উনি মাতশ্রীর বাইরে গিয়ে হনুমান চালিসা পড়তে চেয়েছিলেন, আর আপনি কি বলেছিলেন? মাতশ্রীকে নিয়ে খেলা করো না, মাটিতে 20 ফুট পর্যন্ত পুঁতে দেওয়া হবে। হ্যাঁ, আমি বলেছিলাম। হ্যাঁ, বলেছিলেন না? আমি মিথ্যে কথা বলি না। আমি বলেছিলাম যে মাতশ্রীকে নিয়ে খেলা করো না। শুধু নবনীত রানার জন্য আমি বলিনি, এটা জেনারেল স্টেটমেন্ট ছিল যে মাতশ্রীর সাথে খেলা করো না। এটা আমাদের কাছে একটা পবিত্র জায়গা, যেখানে বালাসাহেব ঠাকরে বসতেন। সেটা আমার কাছে, সবার কাছে পবিত্র জায়গা। সেই জায়গা নিয়ে খেলা করো না, সেখানে রাজনীতি করো না। যা রাজনীতি তোমার আছে। হনুমান চালিসা কি ভুলে গেছো নাকি? আমাদের দেশের বিপদ এখন, মহারাষ্ট্রে এত সবকিছু হচ্ছে, আর তুমি কোথায় হনুমান চালিসা পড়তে যাচ্ছ? মাটিতে পুঁতে দেওয়ার কি সম্পর্ক? হ্যাঁ, আসল ভগবান তো মাটির নিচে রয়েছেন না। গিয়ে দেখুন, আমি পাঠাবো আপনাকে। যখন উনি আর ওনার স্বামী কথা বলছিলেন তখন আপনি বলেছেন ওনারা হলেন বান্টি বাবলি। হ্যাঁ, বান্টি বাবলি তো বটে, সবাই জানে এটা। দেখুন, এই রাজনীতি কোনো জোগাড়ের খেলা নয়। ঠাকরে পরিবার আছে, শরদ পাওয়ার বাবুর পরিবার আছে মহারাষ্ট্রে, আরো বড় বড় পরিবার রয়েছে, ঠিক আছে? তাদের সাথে এই ধরনের কাজ করবেন না যে অসম্মান হোক, কোনো রকম অপমান হোক। মানুষ তাদের শ্রদ্ধা করে, এমন অনেক পরিবার আছে মহারাষ্ট্রে, এই দেশে। কিন্তু আপনি আপনার জায়গা ছাড়েন কোথায়? আপনি তো নারায়ণ রানীকে বলেছেন যে আপনি নাকি ওনার বাপ। আগে হ্যাঁ, কারণ আমি আমার বাবাকে কখনো ছাড়িনি, বালাসাহেব ঠাকরেকে, ঠিক আছে? তো রাজনীতিতে তো একটাই বাবা থাকে, সেটা হলেন আমাদের বালাসাহেব ঠাকরে বাবু। আমরা কখন আমাদের বাবাকে ছেড়ে অন্যের বাবা ধরিনি, আর আমরা বাবা বদলাইও নি। একটাই বাবা। যারা বাবা বদলায় তাদেরকে আমি এই ভাষাতেই বলি যে আমি হলাম আপনার বাবা। আপনি তো ওনাকে বলেছেন যে উনি ভয় পেয়ে পালিয়ে গেছেন। এতে ভুলটা কোথায়? আপনি আদালতে আমাকে যে প্রশ্ন করছেন তার উত্তরও দিচ্ছি। যদি আমি এটা জিজ্ঞেস করি, বলে থাকি যে আপনি ভয় পেয়ে পালিয়ে গেছেন, তাহলে সেটা সত্যি, সবাই ভয় পেয়েই পালিয়ে গেছে। বাকি তো সবকিছু হলো অজুহাত। আইডিওলজি, উদ্ধব ঠাকরে, এই ওই সঞ্জয় রাউত, এই সবই হলো অজুহাত। এরা সবাই অজুহাত দিয়ে পালিয়ে গেছে। আসল কারণ হলো যে ভয় পেয়ে পালিয়ে গেছে। যাক, এরা তো রাজনীতির লোক। কঙ্গনা রানাওয়াত। হ্যাঁ, তো উনি তো একজন অ্যাক্টর, একজন শিল্পী, রাজনীতিতে নেই। উনি হলেন পলিটিক্যাল অ্যাক্টর। আপনি ওনার অফিসে বুলডোজার চালিয়ে দিয়েছিলেন। আমি কেন চালাবো? আর সামনাতে ছেপেছেন উপড়ে ফেলেছি। হ্যাঁ, উপড়ে ফেলেছি, খবরে এসেছিল সেটা। সামনা তো একটা সংবাদপত্র। সামনা হলো একটা সংবাদপত্র। সামনার হেডলাইনের একটা নিজস্ব অস্তিত্ব থাকে, যে সামনার হেডলাইনে আজ কি আছে মানুষ দেখে, পড়ে, এডিটোরিয়ালে কি আছে আর কি আছে গোটা দেশের মানুষ পড়ে। রিজিনাল ল্যাঙ্গুয়েজে ছাপা হয়, গোটা দেশের মানুষ পড়ে। তা ওই মেয়েটা একটি চ্যালেঞ্জ দিয়েছিল। উনি বলেছিলেন যে মহারাষ্ট্র কি আপনার বাপের সম্পত্তি? হ্যাঁ, আমার বাবার অবশ্যই। উনি বলেছিলেন কি উপড়াতে চাও উপড়ে নাও, আর আপনি উপড়ে দিলেন। আসল কথাটা হলো যে এই ঝগড়া কবে শুরু হয়েছিল? আপনি আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করেন, আমরা অবশ্যই এই কথাটা মেনে নেব যে গণতন্ত্রে এই ধরনের মানুষ একে অপরের উপর কাদা ছোঁড়াছুড়ি করে। কিন্তু আপনি বলবেন যে মুম্বাই পাকিস্তান হয়ে গেছে। এটা কি শেয়ানা? হ্যাঁ, মুম্বাই পাকিস্তান হয়ে গেছে? আমাদের মুম্বাইকে পাকিস্তান হওয়ার হাত থেকে বাঁচিয়েছেন বালাসাহেব ঠাকরে বারবার। এই দাউদের গ্যাংয়ের সাথে আমরা লড়াই করেছি, আমাদের লোকজন মারা গেছে। একনাথ শিন্দে কি জানে? সে বারবার বলছে দাউদ দাউদ। এই দাউদের গ্যাং
এই পাকিস্তানের গ্যাংয়ের সাথে লড়াই করতে করতে 1992-তে আমাদের 140 জন লোক মারা গেছে। এই ঘটনা নিয়ে আমার উপর 40টা কেস হয়েছে। এখন আমি কোর্টে যাওয়া আশা করি। এরা আবার বলছে যে মুম্বাইকে পাকিস্তান আমরা বানিয়েছি। ওর মাথায় বুদ্ধি আছে? সিন্ধিজি তো বলেন যে আপনার যে উপরানার উপরে নিয়েছেন উনি তো আপনার সরকারকেই উপরে ফেলেছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, এই উপড়ে ফেলার প্রক্রিয়া নিরন্তর চলতে থাকবে। এবার উপড়ে ফেলার পালা আমাদের। তাই আমরা যখন উপড়ে ফেলবো তারপর আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকবে না। আচ্ছা, উপড়ে ফেলার কথা আমি শুনেছিলাম। আপনি বলেছিলেন যে এই দীপাবলিতে বাজি ফাটবে, এই দীপাবলিতে 22 জন বিধায়ক ছেড়ে দিয়ে বিজেপিতে যুক্ত হয়ে যাবে, সিন্ধের সরকার পড়ে যাবে। এখন তো হোলি এসে গেছে। দেখুন, যদি দীপাবলির কথাই হয়, আপনি বলছেন দীপাবলি আমি জেলে কাটিয়েছি, আমি জেলে বসে কোথায় এসব কথা বলবো? আমার নাম দিয়ে হয়তো কেউ বয়ান দিয়েছে। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলেছি যে এই সরকার ফেব্রুয়ারি বা এপ্রিল মাস দেখবে না, এটা আমি অবশ্যই বলেছি। আর সুপ্রিম কোর্টে যেভাবে আমাদের আর্গুমেন্ট চলছে, আর আমি তো বলেছি সুপ্রিম কোর্টের ওপর আমার বিশ্বাস আছে, এই সব লোকজন ডিসকোয়ালিফাই হতে চলেছে, যারা যারা পার্টি ছেড়েছে। এসব লোকেরা ডিসকোয়ালিফাই হবে। একনাথ শিন্দে থেকে শুরু করে সমস্ত 40 জন লোক ডিসকোয়ালিফাই হতে চলেছে। একই আসলে ওরা বলে মুঙ্গেরি লালের স্বপ্ন। না, এটা স্বপ্ন নয়, এটা হলো সত্যি। আমরা তো ঘুমাই না, তাহলে স্বপ্ন দেখব কোত্থেকে? আপনার কাছে আমার প্রশ্ন যে ঠাকরে পরিবারের সঙ্গে তো আপনার খুব ভালো সম্পর্ক ছিল, তাহলে আপনি কারণটা বলবেন যে রাজ ঠাকরে আর উদ্ধব ঠাকরে আলাদা হলেন কেন? ওনাদের ইচ্ছে। একই বাড়িতে 2 ভাই 4 ভাই থাকেই, সবাই আলাদা আলাদা সংসার পেতে নেয়। কাজ করার সুযোগ সবারই পাওয়া উচিত। ওনাদের মনে হয়েছে যে আমাদের আলাদা কিছু করা উচিত, তাহলে করতে দিন। তো আলাদা কিছু করতে পারলেন না কেন? করতে পারেননি, এইটাই তো ব্যাপার। যদি ওনার মনে হতো যে আমার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, এই পার্টিতে শিবসেনাতে আমার ক্ষমতা অনুযায়ী কাজ আমি পাচ্ছি না, তাই উনি নিজের পার্টি বানিয়েছেন। কিন্তু যদি নিজের পার্টি বানালেন তাহলে সেটা চালানো উচিত ছিল। এখন ওনার কাছে কিছুই নেই, কখনো বিজেপির সাথে কখনো ওনার সাথে লেগেই থাকেন। এটাই তো আমি বলছি। সবার মনে হয় যে আমার মধ্যে শক্তি রয়েছে, সিন্ধের মনে হয় যে আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে যাব, আমার মধ্যে ক্ষমতা আছে। রানের মনে হতো আমি মুখ্যমন্ত্রী হয়ে যাব, পরে প্রধানমন্ত্রী হয়ে যাব। যদি ক্ষমতা থাকে তাহলে বাইরে যাও আর গিয়ে ক্ষমতা দাও। আচ্ছা, এটা বলুন যে রাজ ঠাকরের আদব কায়দার মধ্যে, কথা বলার মধ্যে বালা সাহেব ঠাকরের রিফ্লেকশন নাকি দেখা যায়? না, দেখুন, জনি লিভারও সবার নকল করেন। রাজু শ্রীবাস্তবও খুব ভালো নকল করতেন, আপনি সবই জানেন। ওই যে একজন আছেন পাল পাল সুনীল পাল। হ্যাঁ, সুনীল পাল। আমি সবসময় নকল করা দেখি। আমাদের বালা সাহেবের এই নকল করাগুলো খুব ভালো লাগতো। সবাইকে নিয়ে দরবার করতেন, সে এক বিরাট ব্যাপার। তাই কখনো কখনো বালা সাহেবের নকল করেন কেউ কেউ, সেটা নয়। তার মানে এই নয় যে আমরা সবাই বালা সাহেব ঠাকরে হয়ে গেলাম। আমি ঠাকরে সাহেবের মতো লিখি, বালা সাহেবের মতো। তখন লোকে বলে আপনি তো ওনার মতো লেখেন। আমি বললাম না, বালা সাহেব ঠাকরে একজনই, আমি কখনো তার নকল করি না। স্যার, এটা বললে ভুল হবে না যে রাজনৈতিক প্লট এখন সিনেমার সমর্থক হয়ে উঠেছে? মানে একজন হিরো, একজন ভিলেন আর একটা ইনসান্টিং এর মতো প্লট। তাহলে আপনি বালা সাহেব বাবুকে নিয়ে একটা ফিল্ম তৈরি করেছেন। আমরা কি আশা করতে পারি একটা ফিল্ম একনাথ শিন্দের ওপর? না না, আমি এখনো সেই যোগ্যতা অর্জন করিনি যে ওনাকে নিয়ে ফিল্ম তৈরি করব। আমি একটা ফিল্ম তৈরি করছি জর্জ ফার্নান্ডেজকে নিয়ে। জর্জ ফার্নান্ডেজ, আপনারা ওনার ব্যাপারে বুঝে নিন। এমন একজন ব্যক্তি যেই রাজনীতিতে জর্জ সাহেব কাউকে কোনোদিন ভয় পাননি, ইন্দিরা গান্ধীকেও ভয় পাননি আর অন্য কাউকেও নন। এই দেশের রাজনীতিতে এমন যেসব লোক ছিলেন, বালা সাহেব ঠাকরে, জর্জ সাহেব, রাজনীতিতে কোনোদিন কাউকে ভয় পেতেন না, তাদের জেলে যেতে হোক বা অন্য কিছু। তা জর্জ সাহেবকে নিয়ে আমার কাজ চলছে, কিছুটা এগিয়েছে। আগামী যে প্রজন্ম রয়েছে তাদের বোঝা উচিত যে এই ধরনের লোকও রাজনীতিতে ছিল। না, এটা ভালোই করেছেন। জর্জ ফার্নান্ডেজকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। সত্যি উনি একজন অসাধারণ নেতা ছিলেন। কতটা সাদামাটা ভাবে জীবনযাপন করতেন আমি দেখেছি। নিশ্চয়ই নিশ্চয়ই।